আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। সরকারি চাকরি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা কলেজ কেন্দ্রে 50-এরও বেশি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। দুপুরে খাদ্য অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক পদের পরীক্ষা চলাকালে ডিভাইস সহ তাদেরকে আটক করে পরীক্ষা নিয়ন্ত্রকরা। আটককৃতদের কলেজ অডিটোরিয়ামে রাখা হয়েছে। একেবারে ছোট্ট ব্লুটুথ টাইপের, ম্যাক্সিমাম ব্লুটুথ টাইপের আর ব্যাটারি টাইপের বেশি পাওয়া গেছে। গেটে যেগুলো ধরা পড়ছে সেগুলো মেটাল ডিটেক্টরে ধরা পড়ছে, এবং যেগুলো মোবাইল ছিল, বড় বড় ডিভাইসগুলো আমরা হাতে চেক করে পাইছি, আর মেটাল ডিটেক্টরে চেক করে পাওয়া গেছে। আর কেন্দ্রগুলো টিচাররা এবং আমরা নিজেরা ধরতে পেরেছি। এদের অ্যাটিটিউড, এদের বিহেভিয়ার দেখেই মূলত আইডেন্টিফাই করতে আমরা সক্ষম হয়েছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভি ইসলাম। অভি, ঠিক কি ধরনের জালিয়াতি করতে গিয়ে ধরা পড়েছেন অভিযুক্তরা, এই সংখ্যাটা কত জানতে পেরেছেন কিনা, এবং এদের বিরুদ্ধে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা? তানি, যদি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল 10টা থেকে 11টায় একটি খাদ্য অধিদপ্তরের একটি পরীক্ষা এখানে অনুষ্ঠিত হচ্ছে। ভেন্যু হিসেবে ছিল ঢাকা কলেজ। আমরা এই মুহূর্তে সরাসরি ঢাকা কলেজ থেকে আপনার সাথে যুক্ত হচ্ছি, এবং আরও যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে যে সহকারী উপপরিদর্শক পদে এখানে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা চলাকালীন সময়ে এখান থেকে বেশ কিছু যারা জালিয়াতি করতে এসেছিল পরীক্ষার্থীদের মধ্যে, তারা কিন্তু ডিজিটাল ডিভাইস বহন করছিল এবং তাদেরকে আটক করেছে কর্তৃপক্ষ। এবং এ বিষয়ে আমরা যদি আরও একটু জানিয়ে রাখতে চাই, অত্র থানাধীন যে নিউ মার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের যেই পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ আছে, অফিসার ইনচার্জ, তার সাথে একটু কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করবো। তার আগে যদি আরও একটু জানা রাখতে চাই যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সকাল থেকে এই আটক হওয়া যেই যারা জালিয়াতি করেছেন পরীক্ষার্থী, তাদেরকে কিন্তু কলেজের এই অডিটোরিয়ামে রাখা হয়েছিল। ঢাকা কলেজ অডিটোরিয়াম থেকে তাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গিয়েছিল। একটু বিস্তারিত জানতে চাইবো অফিসার ইনচার্জের সাথে। এলিফ্যান্ট রোড থানার একটু বলবেন আসলে কি হচ্ছে, কতজনকে আটক করেছে এবং কোথায় নিয়ে যাচ্ছে এবং পরবর্তী বিচার কার্য কি হবে তাদের? এখানে ঢাকা কলেজে পরীক্ষা কেন্দ্রে এখানে ফুড উপপরিদর্শকের পরীক্ষা ছিল। সেখানে মোট 28 জনকে ধরা হয়েছে ডিভাইস সহ। এখানে হলের ইনভিজিলেটর তারা ধরছে। আমরা কলেজের অডিটোরিয়ামে এগুলো জব্দ তালিকা করছি এবং 28 জনকে সামারি ট্রায়ালের জন্য পাঠানো হচ্ছে। আমরা শুনেছি যে কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে অধ্যক্ষ যেটা জানিয়েছে যে সব মিলিয়ে কতজন বাইরে ধরা কিছু সব মিলে প্রায় 50 জনের মতো। হ্যাঁ, এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা বলতে পারবে। আমরা জাস্ট এখানে জব্দ তালিকা করতেছি, তাদেরকে এখানে আমরা ধরে রাখছি। তো এই অডিটোরিয়ামে ছিল, এখান থেকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়ে গিয়েছিল? এগুলো থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে সামারি ট্রায়াল করা হবে। হ্যাঁ, কি বলছে? আপনি ওনার সাথে কথা বলেন। উনি বলছে এগুলো যেগুলোকে পরীক্ষা কেন্দ্রে ধরা হয়েছে তাদের সাজা হবে তাদের সামারি ট্রায়ালের মাধ্যমে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগুলো ইয়ে করবে। আর যেগুলো গেটের বাইরে থেকে ধরা হয়েছে তাদেরকে উনি 2 দিন 3 দিন এভাবে সাজা দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। তানি, যদি আমি আরো একটু জানা রাখতে চাই, আসলে ঘটনাটি যেটি ঘটেছে পরীক্ষা চলাকালীন সময়ে ডিজিটাল ডিভাইস যারা বহন করছিল, তারা যারা পরীক্ষার কেন্দ্রে ঢুকছিলেন, তাদেরকে করা অবস্থায় যারা ডিভাইস ব্যবহার করে জালিয়াতি করছিলেন, সে অবস্থায় কিছু পরীক্ষার্থীকে আটক করেছেন এবং হলের আশেপাশে যারা অবস্থান করছিলেন সেখান থেকে বেশ কিছু পরীক্ষার্থীদেরকে আটক করেছে। ধন্যবাদ আপনাকে। প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাশ হয়েছে। গত রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার 10ম বৈঠকে আইনটি পাশ হয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবহন ব্যবস্থায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস আমদানিতে
ট্যাক্স ফ্রি সুবিধা দিচ্ছে সরকার। এছাড়া পাবলিক বাসে ইলেকট্রিক ভেহিকেল আমদানিতেও থাকছে 50% ট্যাক্স ফ্রি সুবিধা। কর্মদক্ষ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে দেশে টেকনিক্যাল এবং ভোকেশনাল শিক্ষার দিকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। গতকাল ক্যাবিনেটে একটা বিল আমারই পাস হলো, সেটা হলো পাবলিক পরীক্ষা অ্যাক্ট। 1980-তে উনি এই পাবলিক পরীক্ষা অ্যাক্ট করেছিলেন। কত সুন্দর রুল ওই সময়, চিন্তা করতে পারেন। আজকে এসে আমি কি এটা চেঞ্জ করলাম, জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই, আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। 3 মাস পেরিয়ে গেলেও দুর্নীতি দমন কমিশনে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়নি। এর ফলে কার্যত সংস্থাটি নেতৃত্ব শূন্য ও স্থবির হয়ে পড়েছে। নীতিগত সিদ্ধান্ত, নতুন মামলার অনুমোদন, অভিযোগপত্র দাখিলের মতো গুরুত্বপূর্ণ আইনি কার্যক্রম বন্ধ রয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বললেন, দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অচল অবস্থা সরকারের ব্যর্থতা। দ্রুত কমিশন গঠন না হলে দুর্নীতিবাজরা প্রশ্রয় পাবে। শতভাগ নিরপেক্ষ ব্যক্তিকে দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের দাবি জানালেন বিশেষজ্ঞরা। আতিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই 2 কমিশনার সহ পদত্যাগ করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। এরপর অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া আব্দুল মোমেনের কমিশনও মেয়াদ শেষ না করেই বিএনপি সরকার গঠনের পর আকস্মিক পদত্যাগ করেন। না কোনো চাপের মুখে না, এটা ব্যক্তিগত কারণ। 3 মাস পেরিয়ে গেলেও দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুদকে এখনও চেয়ারম্যান কমিশনার নিয়োগ দেয়া হয়নি। এর ফলে দুর্নীতির অনুসন্ধান অনুমোদন, তদন্ত অনুমোদন, মামলা দায়ের, চার্জশিট দাখিল, সম্পদ জব্দ, বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে। কার্যত এখন অচল দুদক। ইতিমধ্যে দুর্নীতি মামলার অনেক আসামি দেশ ত্যাগ করেছেন। টিআইবি নির্বাহী পরিচালক বললেন, কমিশন শূন্য অবস্থা শুধু প্রশাসনিক স্থবিরতা নয়, দুর্নীতি বিরোধী রাষ্ট্রীয় প্রচেষ্টার বিশ্বাসযোগ্যতাও হুমকির মুখে পড়েছে। এটা সরকারের ব্যর্থতা। এই যে কমিশনহীন অবস্থা যে তৈরি হলো, এটার জন্য তো সরকারই দায়ী। যে বার্তাটা যাচ্ছে সেটা হচ্ছে 2 রকম। এক হচ্ছে সরকার যে তাদের নির্বাচনী ইশতেহার 31 দফা, জুলাই সনদের অক্ষরে অক্ষরে পালন ইত্যাদি কথাগুলো বলছে, এটাকে ফাঁকা বলি নাকি আসলে এই যে তাদের এই অবস্থানটা এর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, বিপরীতমুখী। দুদকের মতো প্রতিষ্ঠান কার্যকর হোক, সেটা চায় কি চায় না, এই প্রশ্নটা কিন্তু সরকার নিজের কাছে নিজেই বিব্রতকরভাবে তুলে ধরেছে। যারা দুর্নীতি করে তাদেরকে সুরক্ষা পাওয়ার জন্য একটা সুযোগ, অন্তত 3 মাস সময় হলো তারা ধরাছোঁয়ার বাইরে থাকলো। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে জন আকাঙ্ক্ষা পূরণে দলীয় বিবেচনা নয়, সম্পূর্ণ নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিকে কমিশনে নিয়োগ দিতে হবে। তা না হলে বন্ধ হবে না দুর্নীতি, প্রতিষ্ঠা হবে না গণতন্ত্র ও সুশাসন। যারা বাস্তবে বলছে যে আসলে দুদক নামের কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন নাই, দুর্নীতি করে একটা স্বাভাবিক বিষয়, এটাকে নিয়ন্ত্রণে দুদকের সরকারের কোনো মাথা ব্যথা নেই, এগুলো তো কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। অর্থাৎ আমি পুরো বিষয়টাকে সরকারের জন্য একটা আত্মঘাতী একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে আমি মনে করি। সঠিক লোক নেওয়া দরকার, সততা, দক্ষতা, সাহস, কাজ জানা, কাজ বুঝা, কাজ করার আগ্রহ। তো এরকম লোক খুঁজে বের করতে একটু সময় লাগতেই পারে। স্বাধীনভাবে কাজ করবেন, কিন্তু সরকারের সাপোর্ট লাগবে। যারা চেয়ারম্যান কমিশনার হবেন তার হলো লিডারশিপ, কারণ তিনি তো হাতে করবেন না, করবে অন্যেরা, তিনি দেবেন সিদ্ধান্ত। তার দেশপ্রেম থাকবে, তার সততা থাকবে, তার অভিজ্ঞতা থাকবে, তাইলে আপনার অসুবিধা হবে না। দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের নৈতিক ভিত্তি রক্ষার লড়াই ও সুশাসন প্রতিষ্ঠা করতে দ্রুত কমিশন গঠন করে দুদককে স্বাধীন ও পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। আতিকুর রহমান, আরটিভি, ঢাকা। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক নথিতে দেখা গেছে 2025 সালে সুইস বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি নাগরিক ও ব্যাংকগুলোর জমা রাখা অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 41%, বাংলাদেশি মুদ্রায়, যা 12,760 কোটি টাকার বেশি। এসএনবির তথ্য অনুযায়ী বাংলাদেশিদের টাকা জমার এই হার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। সামিউল সাহেবের রিপোর্টে দেখুন বিস্তারিত।
একদিকে অর্থ পাচার রোধে সরকারের নানা তৎপরতা এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলমান থাকলেও এর মধ্যেই সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ আরও বেড়েছে। মাত্র ১ বছরের ব্যবধানে এই আমানত ৪১% বেড়ে দাঁড়িয়েছে ৮34.২ মিলিয়ন সুইস ফ্রাতে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১২,৭৬০ কোটি টাকায়। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এসএনবির প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় এটি সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের অর্থ জমায় এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০২১ সালে সর্বোচ্চ আমানতের পরিমাণ ছিল ৮৭১.১ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক। তবে পরিসংখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই ৪১% বৃদ্ধির সিংহভাগই এসেছে বাংলাদেশি ব্যাংকগুলোর মাধ্যমে। ২০২৪ সালে যা ছিল ৫৭৬.৬ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক, ২০২৫ সালে তা ৪৩% বেড়ে দাঁড়িয়েছে ৮২২.৭ মিলিয়ন ফ্রাতে। অর্থাৎ মোট জমার ৯৮.৬%ই প্রাতিষ্ঠানিক বা ব্যাংকিং খাতের অর্থ। অন্যদিকে সুইস ব্যাংকে বাংলাদেশিদের ব্যক্তিগত অ্যাকাউন্টের জমা আগের বছরের ১২.৬ মিলিয়ন ফ্রার তুলনায় প্রায় ১০% কমে দাঁড়িয়েছে ১১.৪ মিলিয়ন সুইস ফ্রাতে। সুইস ব্যাংকে টাকা জমার দিক থেকে এখন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় বাংলাদেশ। এই অঞ্চলে ৩.২ বিলিয়ন সুইস ফ্রা আমানত নিয়ে শীর্ষে রয়েছে ভারত, যদিও আগের বছরের তুলনায় ভারতীয়দের আমানত কমেছে ৮%। এর বিপরীতে বাংলাদেশের আমানত বেড়েছে ৪১%। অন্যদিকে ৪৮.২% আমানত বৃদ্ধির হারে বাংলাদেশের ওপরে রয়েছে কেবল আফগানিস্তান। সামিউল শিহাব, আরটিভি। ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র সহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার ৩ সহযোগী বাপ্পি, হানিফ ও শামসুন নাহারকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা পরিবর্তনে শতভাগ সফলতা না আসলেও ধীরে ধীরে মনোবল ফিরে আসবে বলে জানান ডিএমপি। ব্রিফিংয়ে পুলিশের লুট হওয়া ২টি আগ্নেয়াস্ত্র এবং ৭৭ রাউন্ড গুলি ও হেরোইন উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা আগ্নেয়াস্ত্র দুটি পুলিশের লুট হওয়া অস্ত্র। একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে। ৫ আগস্টের পরে পুলিশের যে ভঙ্গুর অবস্থা ছিল, সেখান থেকে আমরা পুলিশটাকে অনেকটা স্ট্রিম লাইনে আনার চেষ্টা করেছি, করে যাচ্ছি, করতেছি। প্রস্তাবিত নতুন বাজেটে ৭টি নিত্য প্রয়োজনীয় ও কৃষি পণ্যে উৎস কর কমানোর খবর এলেও এখনও সুফল পেতে শুরু করেননি ভোক্তারা। বাজেট উপস্থাপনের সপ্তাহ পেরোলেও নিত্যপণ্যের বাজারে দাম অপরিবর্তিত রয়েছে। তবে কাঁচা বাজারে কিছু সবজির দাম কমলেও বেড়েছে টমেটোর দাম। বিক্রেতারা বলছেন, ভোক্তা পর্যায়ে দাম কমাতে হলে সরকারের তদারকি প্রয়োজন। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। নতুন বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা থাকলেও অপরিবর্তিত আছে মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম। তবে সরকারের নতুন বাজেটের পর দাম কমার আশায় আছেন ক্রেতা সাধারণ। কিছু দামি বাড়ে নাই, সবজি ৫০ থেকে ৪০ টাকা কেজি, সব সবজি মোটামুটি এই দামের ভিতরে আছে। গতবছরের তুলনায় ভালো, একটু কম, দামটা কমছে একটু। বাজেট হলে যে দাম বাড়ে যেভাবে ব্যাপক হারে, ওইভাবে বাড়তেছে না। মোটামুটি গত সপ্তাহের তুলনায় একই রয়ে গেছে। কিছু কিছু ফাউডার আইটেমগুলোতে কিনলাম, দেখলাম যে ১০ টাকা ২০ টাকা করে বাড়ছে। এদিকে বিক্রেতারা বলছেন, কর্পোরেট প্রতিষ্ঠানের দাম নিয়ন্ত্রণ করা ও আমদানি বাড়ানো গেলে বিভিন্ন পণ্যের দাম কমে আসবে। বিগত সরকার যে কর্পোরেট কোম্পানিগুলো লাইসেন্স দিয়ে গেছে, ৬-৭টা কোম্পানি, ওরাই কিন্তু বাজারে আগুন লাগাচ্ছে। আমদানিটা অব্যাহত রাখতে হবে, অব্যাহত থাকলে চালের দাম বাড়বে না। সম্পূর্ণ সিন্ডিকেট, বড় বড় কোম্পানি, বর্তমানে কোম্পানিরা লাভ নিতেছে, ব্যবসায়ীরা লাভ পেতেছে। ম্যাজিস্ট্রেট এসে আপনার আমাদেরকে জরিমানা করে,
কোম্পানিদের সাথে কিছু বলে না। নতুন বাজেটে নিত্য প্রয়োজনীয় ও কৃষি পণ্যে উৎসকর কমিয়ে 0.5% করার প্রস্তাব থাকলেও এখনো সুফল পেতে শুরু করেনি ভোক্তা সাধারণ। বাজেটে জিনিসপত্রের দাম কমাইছে 60টা পণ্য, কিন্তু এটা তো বাজারে এখনো কোনো এফেক্ট হয় নাই। সপ্তাহে 10-20 টাকা বেশি আছে। মুরগি আমি দেখলাম পরশুদিন নিচে 280 টাকা করে, এখন নিলাম 300 টাকা করে। ক্রেতা সাধারণের প্রত্যাশা, বাজার তদারকি করে দ্রুতই দাম কমানোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপ, সংসদ সদস্য এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন। জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি এবং জাতীয় সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। জানাজার আগে দলের এই ভাইস চেয়ারম্যানের রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপি মহাসচিব। বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হারুনুর রশিদের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করতেন, ভালোবাসতেন এবং নির্ভর করতেন তার উপরে। একটা বাই ইলেকশনে সম্ভবত শ্যামল যেখানে নমিনেশন পেয়েছিল, সেখানে তিনি অপারগতা জানালেন যে তিনি নির্বাচন করতে পারবেন না। বারবার দেশনেত্রী তাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি নির্বাচন করেন, তিনি সেই নির্বাচন করতে পারেননি। তার মতো অমায়িক সজ্জন খুবই বিরল আমাদের দেশে। তিনি ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন। কখনো তার অফিসে গেলে দেখা যেত যে তিল ধারণের জায়গা নেই। সব এমপি, সরকারি দল, বিরোধী দল সবাই তার কাছে এলাকার জন্য সাহায্য সহযোগিতার জন্য, উন্নয়ন কাজের জন্য সবসময় তার কাছে ভিড় করতেন। তিনি হাসি মুখে সবাইকে সন্তুষ্ট করতে পারতেন। এটি একটি বিরল গুণ আমি তার মধ্যে দেখেছি। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় 4 দিন ধরে অবস্থান করা পুশিন চেষ্টার শিকার 9 জনের মধ্যে 2 শিশু ও তাদের বাবা মাকে আর দেখা যাচ্ছে না। স্থানীয়রা জানিয়েছেন, শিশু দুটির মানবিক পরিস্থিতি বিবেচনায় তাদের বাবা মা সহ সরিয়ে নেওয়া হয়েছে। তবে কোন দেশে নেওয়া হয়েছে সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে 4 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বর্তমানে তারা কাঁটাতারের এপারে নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে। দেশে এই প্রথম 2টি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার, যার একটি হচ্ছে কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের কাছে আর অন্যটি চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী এলাকায়। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, দেশের অর্থনীতিতে গতি আনা, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও বন্দর ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির লক্ষ্যেই এই 2 মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সমঝোতা স্মারক ইতিমধ্যে সই হওয়ায় সুইজারল্যান্ডের শুক্রবারে নির্ধারিত স্বাক্ষর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সফর স্থগিত করেছেন। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তার জেনেভা সফর স্থগিত করেন। তবে চুক্তি সইয়ের পর বৃহস্পতিবার থেকেই তা কার্যকর হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষ। এর জেরে শুক্রবার ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় আরোপিত নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। তেমন কোনো জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা ছাড়াই কার্যকর হলো ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি। শুক্রবার সুইজারল্যান্ডে 2 পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এই স্বাক্ষর অনুষ্ঠানের কথা থাকলেও সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডিজিটাল পদ্ধতিতে চুক্তি সই করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চুক্তিতে 2 রাষ্ট্রপ্রধান স্বাক্ষর করায় নতুন করে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। ফলে শুক্রবার জেনেভায় তার নির্ধারিত সফর স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সমঝোতা স্মারক সইয়ের পরপরই চুক্তিতে উল্লেখিত 60 দিনের কারিগরি আলোচনার সময়সীমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পাশাপাশি ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ ও ছেড়ে যাওয়া সব ধরনের নৌযানের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে হরমুজ খোলার খবরে বিশ্ববাজারে আবারও কমতে শুরু করেছে তেলের দাম। হরমুজ পার হয়েছে সৌদির 3টি সুপার ট্যাঙ্কার। এছাড়াও চুক্তির পর বন্দর ছেড়ে গেছে 12টি ইরানি তেলবাহী জাহাজ। তবে লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় এখনো শঙ্কায় যুদ্ধবিরতি। যদিও ট্রাম্পের পর এবার কড়া ভাষায় ইসরায়েলকে সতর্ক করেছেন জে ডিফেন্স। যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারকের বিরোধিতা করায় ইসরায়েলি মন্ত্রীদের কঠোর সমালোচনা করেন তিনি। সেই সঙ্গে তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে মনে করিয়ে দেন ইসরায়েলের অস্ত্রের অর্থ যোগান দেয় যুক্তরাষ্ট্র। সামিউল শিহাব, আরটিভি। ভারতের ছত্তিশগড় রাজ্যে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপির এক নেতা সহ অন্তত 3 জনকে জ্যান্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থানীয় একটি পক্ষের সঙ্গে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছত্তিশগড়ের কোরিয়া জেলার এক ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে সোনহাট থানার নওগাইন গ্রামে একাধিক ট্রাকের মাঝে একটি ফরচুনার এসইউভি আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিং সহ 3 জন মারা গেছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও হত্যা ও হত্যা চেষ্টা সহ গুরুতর অপরাধের অভিযোগে 9 জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় মামলা করা হয়েছে। হারলেই সিরিজ শেষ, জিতলে থাকবে সিরিজ বাঁচানোর সুযোগ। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় টি-20তে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাস আজও খেলছেন না। তবে একাদশে এসেছে 2টি পরিবর্তন। বাদ পড়েছেন শরীফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। তাদের বদলে একাদশে জায়গা পেয়েছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ। প্রথম টি-20তে স্বাগতিকরা সফরকারীদের কাছে 4 উইকেটে পরাজিত হয়। তাই আজকের দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য কার্যত বাঁচা মরার লড়াই। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচে হার মানেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে, আর জিতলে ফিরবে সমতা। টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার সংগ্রহ 1 উইকেটে 30 রান। অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ম্যাচের বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের সাগরিকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আজকের ম্যাচের বিষয়ে বিস্তারিত জানাবেন। দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন এবং খেলা কোন দিকে গড়াচ্ছে বলে মনে হচ্ছে? তা নিয়ে আসলে যেমনটি বলেছেন, আপনি আসলে বলেছিলেন যে দর্শকদের উন্মাদনা। আমি যদি বলে থাকি, আসলে এই ম্যাচকে ঘিরে কিন্তু দর্শকদের উন্মাদনা খুবই বেশি। যেহেতু এর আগের ম্যাচটি কিন্তু বাংলাদেশ হেরেছে, আজকের ম্যাচটি যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু সিরিজ জিতে যাবে অস্ট্রেলিয়া। সেই হিসেবে আজকের এই ম্যাচটি বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে যে দর্শকরা রয়েছে তাদের কাছে কিন্তু এটি গুরুত্বপূর্ণ। দর্শকরা কিন্তু প্রত্যাশা করতেন আসলে গত ম্যাচ যেহেতু জিতেনি, আজকের ম্যাচ অবশ্যই জিতবে, এমনটাই তারা প্রত্যাশা করতেন। এবং বেলা 11টা থেকে প্রবেশ করতে শুরু করেছে। ইতিমধ্যে খেলা যেহেতু শুরু হয়ে গেছে, দর্শকদের ভিড় কিন্তু ক্রমেই বাড়তে শুরু করেছে। এই স্টেডিয়ামটিতে 22,000-এর মতো দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। আমরা যখন কথা বলেছিলাম 1টার দিকে, তখন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিলেন দুপুর 1টা পর্যন্ত আসলে 10 থেকে 12,000 দর্শক প্রবেশ করেছিল। তবে ধারণা করা হচ্ছে আজকে কিন্তু আসলে একেবারে পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হবে, এমনটাই প্রত্যাশা। সেই পরিমাণ দর্শকরা কিন্তু টিকিট পাবে না, এমনটাই অভিযোগ করেছেন অনেক দর্শক। করে বলেছেন অনলাইনে যেই টিকিট ছিল আসলে 150 টাকা, সেই টিকিট এখানে কাউন্টারে কিংবা স্টেডিয়ামের গেটে কিন্তু 500 টাকা থেকে 800 টাকা বিক্রি করছেন। এবং যেই টিকিট ভিআইপি 800 টাকা, সেই টিকিট নিচ্ছেন অনেকে 1500 টাকা থেকে 2000 টাকা দিয়ে। অনেকেই বলছেন আসলে এটি একটা সিন্ডিকেটের মাধ্যমে আসলে যারা অনলাইন জুয়ারি তারা কিন্তু এই টিকিটগুলো সংগ্রহ করে এখন এখানে বিক্রি করছেন। অনেকেই দূর দূরান্ত থেকে খেলা দেখতে এসেছে এবং তারা প্রত্যাশা করছেন আজকে অবশ্যই চট্টগ্রাম বাংলাদেশ জিতবে, এমনটা তাদের প্রত্যাশা। ইতিমধ্যে 2 উইকেট কিন্তু চলে গিয়েছে। আমরা একজন দর্শকের সাথে আসলে কথা বলবো, তারা কি প্রত্যাশা নিয়ে এসেছে আমরা একটু তাদের কাছে জানতে চাইবো। আপনি যদি বলেন আসলে বাংলাদেশ আমরা আশা করি আজকে জিতবে। আমরা আসছি, আমরা অনেকে আজকে টিকিট পাচ্ছি না, টিকিটের জন্য অনেকে মানুষ এখানে আসতেছে, অনেকে দর্শকে রাগ করে চলেও যাচ্ছে।
টিকিটের জন্য অনেকে এখনো দাঁড়ানো আছে, কিন্তু কেউ কাউকে কোনো কিছু বলতেছে না যে অনলাইনের টিকিটগুলা। বাংলাদেশ আজকে জিতবে কিনা এমন কেমন আশা করে? আজকে চট্টগ্রামে আজকে দর্শক আজকে বাদবাঙ্গা জোয়ার নেমেছে, ইনশাল্লাহ আজকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকে কামব্যাক করবে। তানি আসলে শুনছিলেন বাংলাদেশ এমনটাই প্রত্যাশা নিয়ে বাংলাদেশের দর্শকরা চট্টগ্রামের এই স্টেডিয়ামে এসেছে। তবে বাংলাদেশ ভালো করবে এমনটাই প্রত্যাশা। ইতিমধ্যে 2 উইকেট গেছে, বোঝা যাচ্ছে বাংলাদেশের খেলাটা কিন্তু ভালো হবে এমনটাই ধারণা করা হচ্ছে। তানি এটাই ছিল আমার কাছে বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20-র সেকেন্ড ম্যাচ নিয়ে সর্বশেষ তথ্য। বাংলাদেশের জন্য শুভকামনার সাথে ধন্যবাদ আপনাকে।